আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার মনে হয় আমার জীবনে পাওয়া সবচেয়ে মোস্ট আস্কড কোয়েশ্চেনের একটা হচ্ছে মেডি ইংলিশে প্রিপারেশন কীভাবে নিব। দেখো, এইচএসসি লেভেল পর্যন্ত ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবাই পড়ে, অ্যাডমিশন লেভেলে এসেও পড়ে। হয়তো আগে শর্ট সিলেবাস পড়তো, এখন ফুল সিলেবাস পড়ে, বাট পড়ার ধরনটা আসলে সবার জানা থাকে। ওইটা দিয়ে খুব বেশি যে ডিফারেন্স ক্রিয়েট হয় তা না। বাট ইংলিশ এবং জিকে এই দুইটা সাবজেক্ট কিন্তু একদম নতুন। ইংলিশটা তুমি একাডেমিক টাইমে এইচএসসি লাইভ বলো, এসএসসি বলো, 6 to 8 বলো, সব জায়গাতেই পড়ে এসছো। বাট অ্যাডমিশনের যে ইংলিশ, এই ইংলিশের সাথে একাডেমিকের ইংলিশের 1%ও মিল নাই। এখানে ইংলিশটা টোটালি আলাদা। সো এখানে তোমাকে প্রিপারেশনটা, স্ট্র্যাটেজিটা সব কিছু ডিফারেন্ট ওয়েতে নিতে হবে। তো সব কিছু নিয়ে কথা বলবো আমি আজকের ভিডিওতে। আশা করছি ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং আমি মনে করি মেডি ইংলিশের জন্য এর চেয়ে ডিটেল গাইডলাইন আর হবে না। ওকে, তো আমি আসলে প্রথমে দেখাবো যে মেডি ইংলিশের জন্য আমাদের কী টপিক ফলো করতে হবে বা কী টপিক কমপ্লিট করতে হবে। আমি এখানে অনেকগুলো টপিক নিয়েছি, প্রায় 59টা টপিক আছে। তো তোমরা একটু টপিকগুলা দেখতে পারো। পার্টস অফ স্পিচ নিয়ে শুরুর দিকে আলোচনা শুরু হয়েছে, পার্টস অফ স্পিচের বিভিন্ন পার্টসগুলা। তারপর এখান থেকে গ্রুপ ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট ফর্ম ভার্বস, এদিকে আছে আরও বিভিন্ন খুচরা সাবজেক্ট যেগুলোকে বলি এগুলা, কারেকশন, পিন পয়েন্ট এরর, এরপর এদিকে আমাদের মুখস্থ নির্ভর যেসব জিনিস আছে সেগুলা। আর একদম লাস্টের দিকে লিটারেচার আছে। তো আমাদের পরীক্ষার জন্য অ্যানালজি বা লিটারেচার বা কোটেশন অথবা ফিগার, এই কোয়েশনগুলো আমাদের পরীক্ষার জন্য আসে না। মিসকেলেনাস যেগুলো পাংচুয়েশন, লেটার বা প্যারাগ্রাফ নির্ভর, সেই কোয়েশনগুলো আমাদের আসে না। তো আমাদের আসলে এই এতটুকু অংশটুকু পড়তে হবে। এখানে আমাদের 54টা টপিক আছে। এই 54টা টপিকের উপর যদি ভালো আইডিয়া বা ভালো দখল থাকে, তাহলেই তুমি মেডি ইংলিশের বস হতে পারবা এক কথায়। ওকে, তো এখন তুমি পড়াশোনা আসলে শুরু করবা কোন দিকে? দেখো, এখানে গ্রামাটিক্যাল টপিক কিন্তু অনেক কিছু আছে, আবার মেমোরাইজিং টপিক অনেক কিছু আছে। আমি যদি একটু মার্ক করি মেমোরাইজিং টপিক কী আছে, তাহলে কারেক্ট স্পেলিং, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ ইডিয়মস, ফরেন ফ্রেজ, সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রোভার্বস, ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস, ট্রান্সলেশন কিন্তু নর্মাল ট্রান্সলেশন না যে তুমি এটা জাস্ট বাংলা জানো ইংলিশ করে ফেলতে পারবা বা ইংলিশ জানো বাংলা করতে পারবা, এটাকে তোমাকে কাইন্ড অফ মনে রাখতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানে মেমোরাইজিং টপিক। এছাড়াও আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্বস, ফ্রেজাল ভার্বস আর ভার্বাল আইডিয়মস, আর ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এবং সাথে আছে জেন্ডার। নাম্বারটাকে আসলে আমি মুখস্থ নির্ভর টপিক ধরতেছি না, কারণ এটাকে অনেকভাবে চেঞ্জ করে অ্যাকচুয়ালি গ্রামাটিক্যাল টপিকের মধ্যে ইনক্লুড করা যায়। সো আমাদের এখানে এই হচ্ছে মুখস্থ নির্ভর টপিকগুলো। এখন কথা হলো ভাই, আমি এই মুখস্থ নির্ভর টপিকগুলোর জন্য প্রিপারেশনটা কীভাবে নিব? দেখো, এখানে মেইন যে তোমার বাধা, প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে মেইন বাধা কোথায়? মেইন অবস্টাকল হলো তুমি এখানে কন্টিনিউয়েশন করতে পারো না। পড়ালেখায় কন্টিনিউয়াসলি যে পড়তে পারবা, এইটা আসলে হয় না। তুমি পড়াশোনায় কন্টিনিউটি মেনটেন করতে পারো না। যদি তোমার কাছে এই ধরনের কোনো সুযোগ সুবিধা থাকতো যে আমি ডেইলি কোথাও এক্সাম দিচ্ছি এবং ডেইলি ওই প্রিপারেশনটা নিতে পারতেছি। ফর এক্সাম্পল, আমার কালকে কারেক্ট স্পেলিংয়ের উপর এক্সাম, পরশু এটার উপর এক্সাম, তরশু এটার উপর, এরপর দিন এটার উপর, এভাবে ধরো এক এক দিন এক এক টপিকের উপর এক্সাম নেওয়া হচ্ছে, এবং এত বড়টা না, এত বড় সিলেবাস না, ছোটো সিলেবাসের উপর হয়তো 5 পেজ 10 পেজের মতো এক্সাম যদি নেওয়া হয়, তাহলে কিন্তু তোমার এই ধরনের কোনো প্রবলেম আর থাকে না। এগুলো তোমার নিয়মিত চর্চা থাকে। আর ইংলিশটা আসলে ফুললি হচ্ছে নিয়মিত চর্চার উপর। সো এখানে তুমি যা কিছু করো না কেন, যদি ডেইলি প্র্যাকটিসের উপর নিজেকে রাখো, তোমার ইংলিশে আটকাইতে পারবে না কেউ ইনশাল্লাহ। তাহলে এই জিনিসগুলো অবশ্যই ম্যান্ডেটরি। খুব ভালোভাবে এই জিনিসগুলোর প্রতি দখল নেওয়ার জন্য তোমাকে রেগুলার বেসিসে পড়তে হবে। তো কোথায় তুমি রেগুলার বেসিসে এক্সাম দিতে পারবা সেটা নিয়ে আমি পরে কথা বলবো। আগে আসো কারেক্ট স্পেলিং, এটা নিয়ে কথা বলি। এটাকে যদি তুমি ওভারকাম করতে চাও, এটার জন্য তুমি যেটা করতে পারো সেটা হলো, তুমি বিগত বছরে যেসব কোয়েশ্চেন আসছে এরকম কারেক্ট স্পেলিং, তুমি স্পেলিং লিখবা না, একটা খাতার মধ্যে নিবা, হয়তো এখানে 4-5 পেজ হবে। 4-5 পেজের মধ্যে তুমি ওই স্পেলিং ওয়ার্ডটাকে ধরো তোমার কাছে একটা ওয়ার্ড দেওয়া আছে নেইবার,
এটার স্পেলিংটা তোমার কাছে জিজ্ঞেস করছে, নেইবার হবে নাকি নেইবর হবে, এরকমভাবে তুমি কনফিউজড, এটা হবে নাকি, এইভাবে ধরো অনেকগুলো অপশন দেওয়া থাকে এবং তার মধ্যে যেটা কারেক্ট সেটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। এখন তুমি হচ্ছে নেইবার কোনোটাই লিখবা না, ইংলিশে লিখবা না, তুমি বাংলায় লিখবা নেইবার। তুমি যেভাবে উচ্চারণ করো, নট নেসেসারি এটা একদম বিশুদ্ধ ইংলিশ তেলাওয়াতের মতো হইতে হবে যে তোমার ফরেন ইংলিশ দেখাইতে হবে, এরকম কিছু না। তুমি যেভাবে উচ্চারণ করো ওইভাবেই তুমি লিখবা। তো আমি নেইবারকে নেইবার লিখি, আর যদি অন্য কোনোভাবে উচ্চারণ করা যায় আমি জানি না, আমি নেইবারকে নেইবার হিসাবে চিনি। কারণ এইটার এভাবে তুমি লিখলা, গার্ডিয়ান একটার মধ্যে লিখলা, একটার মধ্যে আরও কঠিন ওয়ার্ড লিখলা, অ্যাকনোলেজমেন্ট লিখলা, এখানে তুমি মিলিয়নারি লিখলা, এভাবে তুমি ওয়ার্ডগুলো লিখে গেলা। বাংলায় লিখবা, ইংলিশটা বাংলায়, বাংলায় মিলিয়নারি আমি উচ্চারণ করি এইভাবে। এখন এটাকে যদি কেউ বলে মিলিয়নার সেটাও ঠিক আছে, আরও যদি অন্য কোনোভাবে উচ্চারণ করে ঠিক আছে ভাই, আমার এখানে স্পিকিং টেস্ট দিতে হচ্ছে না, আমি যেভাবে উচ্চারণ করি ওইভাবে লিখবো। লেখার পরে এভাবে ধরো 1 2 5 পৃষ্ঠা হয়েছে, এই 5 পৃষ্ঠার এখন তুমি রাখবা, একসাথে স্টেপলার করে রাখবা। দেন তুমি একটা খাতা নিবা, দেন এখন এই নেইবারটাকে তুমি যেভাবে উচ্চারণ করো, এই ওয়ার্ডটা তো তোমার লেখাই আছে, কারণ এটা দেখে তুমি বিশুদ্ধ যে নেইবার ওয়ার্ডটা যেভাবে হওয়া উচিত ওইভাবে তুমি এখানে লিখে দিবা। তাহলে এই যে তোমার প্র্যাকটিসটা হচ্ছে, এটা কিন্তু তুমি কোনো ধরনের ইংলিশ ওয়ার্ড দেখে কনফিউজ হচ্ছ না, তুমি যেভাবে উচ্চারণ করতেছো সেইভাবে তুমি এটাকে আনসার করতেছো। এবং পরীক্ষার সময়ও তুমি 4টা অপশন কোনোভাবেই দেখবা না, তুমি ফার্স্ট অপশনটা দেখবা যে নেইবার লেখা আছে, অর্থাৎ আমাকে এখানে প্রথমে তুমি কোয়েশ্চেনের মধ্যেই নেইবার স্পেলিংটা লিখবা। যদি 4টা অপশন দেখে ফেলো তাহলে ধান্দা লেগে যাবে, এই কোয়েশ্চেনে তুমি আনসার করতে পারবে না। তাহলে নেইবার, মিলিয়নারি বা যত ওয়ার্ড আছে এখানে 5 পৃষ্ঠা ধরো হইলো, বা আরও বেশি যদি হয়, আরও কমও যদি হয়, তুমি জাস্ট বাংলা মিনিংগুলো লিখে রাখবা, মিনিং না বাংলা উচ্চারণগুলো লিখে রাখবা, এবং ওই উচ্চারণের জন্য যে স্পেলিংটা হয় সেটা নিজে নিজে প্র্যাকটিস করে করে লিখে লিখে শিখবা। এই লিখে লিখে শিখতে পারলে কারেক্ট স্পেলিংয়ের প্রিপারেশনটা তোমার হবে। তারপর আসো ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম। এখানে যেটা করবা, বিগত বছরে যা আসছে, চাকরির পরীক্ষা হোক, এটা আমাদের অন্য যত জাতের পরীক্ষা হোক, ভার্সিটি, মেডিকেল, ডেন্টাল, বিসিএস চাকরির পরীক্ষা, আরও যদি কোনো পরীক্ষা থাকে, সব ধরনের পরীক্ষার জন্য যেসব ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিম আসছে সেগুলোর প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে? এখন এইগুলো বাইরে তোমার লিস্ট পড়ার দরকার নেই। তুমি এখানে লিস্ট পড়তে গেলে জীবনে মেডিকেল প্রিপারেশন শেষ হয়ে যাবে, তোমার মৃত্যু চলে আসবে, কিন্তু তবুও তুমি সিনোনিম, অ্যান্টোনিম শিখে শেষ করতে পারবে না। তো এখানে তোমার লিস্টিং টাইপের এই লিস্ট দেওয়া আছে বইয়ের মধ্যে, লিস্ট দেখে থেকে শিখবা, ওই চিন্তায় কেউ যাইও না। বইয়ের মধ্যে যত প্র্যাকটিস আছে, যেখানে যত প্র্যাকটিস আছে এমসিকিউ হিসাবে, ওই এমসিকিউ সলভ করবা, শুধু এমসিকিউ সলভ, অনলি এমসিকিউ সলভ। এখানে দেখো আমি একটা বই থেকে নিছি, তো এখানে 765 পৃষ্ঠা থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে যে 880 পৃষ্ঠাতে, মানে 118 পৃষ্ঠা শুধুমাত্র এমসিকিউ দেওয়া আছে। বিশ্বাস করো এই 118 পৃষ্ঠার এমসিকিউর বাইরে কোয়েশ্চেন বানানো সম্ভব না, সম্ভব কিন্তু কোয়েশ্চেন আসবে না। এগুলোর ভিতর থেকে আসে কোয়েশ্চেন, এটিপিক্যাল বানায় দেয় না। সব কিছু কোয়েশ্চেন আগের থেকেই, যেসব কোয়েশ্চেনগুলো আছে বিভিন্ন জায়গায় আসছে, মেডিকেলে অন্তত সেগুলোকে বানায় দেওয়া হয় না রিসেন্ট ইয়ারে, আমরা এটাই দেখছি। তো তুমি এখানে লিস্টিং পড়বা না, এমসিকিউটা প্র্যাকটিস করবা শুধুমাত্র। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। তো ফ্রেজ ইডিয়মসের ক্ষেত্রে তুমি দেখবা যে এখানে হয়তো একটা অদ্ভুত কথা লেখা আছে, এই অদ্ভুত কথার জন্য আবার লেখার মধ্যে মানে ধরো ইংলিশ ওয়ার্ডের নর্মাল যে অর্থটা হওয়া উচিত ছিল এইটার সাথে এটা কোনো মিলতেছে না, এইটা এবং এইটা মানে ধরো তত্ত্বীয় যে অর্থটুকু ছিল এটা ডিরেক্টলি মিলতেছে না, পারিভাষিক কোনো একটা অর্থ আসতেছে, বা এইটার হচ্ছে একদম আউট অফ দ্য বক্স একটা অর্থ আসতেছে। সো এই অর্থের সাথে এই অর্থটা কিভাবে কানেক্টেড, এরকমভাবে কোনো একটা গল্প, কোনো একটা কল্পনার সাথে মিলাই রাখবা, বা কোনো ট্রিক্সের মাধ্যমে মনে রাখবা। এমন না যে এখন প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা করে গল্প বানাবা, তো পরীক্ষার সময় গল্প মনে থাকবে আর আনসার মনে থাকবে না। তুমি এখানে আসলে মেইনলি যেটা করবা যে এই কোয়েশ্চেনটা দেখলে আমি কিভাবে মনে রাখবো যে এখানে আমার এই আনসারটা হবে, এটা হচ্ছে তোমার মেইন ফাইন্ডিং টার্গেট। ফরেন ফ্রেজের জন্য সেম কথা, বাট ফরেন ফ্রেজ এত বেশি ইম্পর্টেন্ট না। এখান থেকে তুমি শুধুমাত্র ম্যাট, ডেট, ডিইউ, বিসিএস এটুক সলভ করবা, এটা অত বেশি ইম্পর্টেন্ট না। কেমনে মনে রাখবো, ওই এইটার মতো করেই মনে রাখবো, ফ্রেজ ইডিয়মসের মতো করে মনে রাখবো। তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড বা সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউশন, এইটাও এত বেশি ইম্পর্টেন্ট না। তুমি এখানেও ম্যাট, ডেট, ডিইউ
আর BCS, শুধুমাত্র এই কোয়েশনগুলো পড়ো তাহলেও এনাফ। আচ্ছা, তারপরে হচ্ছে প্রভার্বসগুলো ইম্পর্টেন্ট, কারণ একসময় প্রভার্বস অনেক বেশি আসতো। প্রভার্বস আর ট্রান্সলেশন একসময় 3-4টা বা আরও বেশি করে আসতো। তো এখন রিসেন্টলি এগুলো আসে না। স্টিল যে কোনো বছর যখন আসবে তখন কিন্তু অনেক কাপায় আসবে। লাইক তুমি পরিপাক অধ্যায়ের কথা চিন্তা করো, গত বছর কিন্তু পরিপাক অধ্যায় থেকে কয়টা কোয়েশ্চেন আছে? কারণ এনি গেস 2022-23 সেশনে পরিপাক থেকে কোয়েশ্চেন আসে নাই, 23-24 আসে নাই। বাট এই যে 24-25, এই 24-25 সেশনে 9টা কোয়েশ্চেন আসছে, একটা অধ্যায় থেকে 9টা কোয়েশ্চেন আসছে। ক্যান ইউ ইমেজিন? তাহলে 2 বছর আসে নাই দেখি পরের বছর আসবে না, এমন কোনো কথা নেই। তো প্রভাব, ট্রান্সলেশন এগুলাতেও গুরুত্ব দিবা। অ্যান্ড এগুলাতে আসলে গল্প বানানো বা কোনো ধরনের মানে মনে রাখার ট্রিক্সটা এটা খুব ইজিলি, মানে ধরো ইজি না, পড়তে হয় কিন্তু মনে রাখা সহজ, কিন্তু অনেক বেশি তো মনের শেষ পর্যন্ত থাকে না আর কি। তো এটা একটু মনে রাখা সহজ কিন্তু বিশাল, তো কনফিউজ হওয়া যাবে না কোনটা কি। মনে রাখা সহজ, আর যেগুলো কোয়েশন বেশি বেশি আসছে, অনেকবার রিপিট হয়েছে, এগুলো তো পরীক্ষায় ভুল করাই যাবে না। আর ম্যাট, ডেট, DU/BCS এগুলো যদি কোনোটা ভুল হয় তাহলে আর তোমার চান্স পাওয়ার দরকার নেই। ম্যাট, ডেট, DU/BCS কোনোভাবেই ভুল করা যাবে না। আর ডিফারেন্স বিটুইন ওয়ার্ডস, কিছু কিছু ওয়ার্ড থাকে যে একই রকম, হয়তো স্পেলিংয়ে হালকা ডিফারেন্স অথবা ইউজে হালকা ডিফারেন্স, এই ওয়ার্ডগুলো একবার পড়ে নিলে এগুলো এমনিতেই মনে থাকে, জাস্ট পড়ে নিবা, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের এখানে মুখস্থ নির্ভর টপিক। এদিকে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আর গ্রুপ ভার্বস। আচ্ছা, এখানে গ্রুপ ভার্বসের কথাটা বলি। গ্রুপ ভার্বস মানে হচ্ছে ধরো কোনো একটা ওয়ার্ড দেওয়া আছে, যেমন পুটের সাথে অন দিলে একটা অর্থ হয়, অফ দিলে একটা অর্থ হয়, অফ দিলে একটা অর্থ হয়, আউট দিলে একটা অর্থ হয়, ইন দিলে একটা অর্থ হয়। আমি র্যান্ডমলি লিখে যাচ্ছি, হয়তো আরও কিছু থাকতে পারে, নাও থাকতে পারে। তো পুটের সাথে অ্যাবাউট দিলে একটা কিছু হয়, এরকম লিখে দিলাম আমি। আরও অনেক প্রিপজিশন দিলে অনেক অর্থ হয়, বা এগুলো অর্থ কোনো কোনটা আবার ইউজ নাও হতে পারে। তো আমি র্যান্ডমলি লিখলাম, পুটের সাথে বিভিন্ন প্রিপজিশন দিলে এটা দিলে একটা অর্থ দেখায়, এটা দিলে একটা অর্থ দেখায়, এটা দিলে একটা অর্থ দেখায়। এরকমভাবে বইয়ের মধ্যে দেখবা লিস্ট আছে। এইটা তুমি MCQ সলভ করলে হবে না, এটা হচ্ছে MCQ সলভ করে খুব বেশি ফায়দা হবে না। এইটা হলো তুমি লিস্ট বানাবা, লিস্ট আবার বইয়ের মতো লিস্ট না। তুমি একটা কাগজ কাটবা, এরকম সাইজের একটা কাগজ কাটার পরে এখানে মাঝখানে লিখছো পুট, অফ, তারপর হচ্ছে আউট, এভাবে আমি যেভাবে লিখছি এভাবে তুমি 4 কোণায় 4 আরও যতগুলো থাকবে আর কি, ধরো 8টা আছে, তার জন্য 8 কোণায় 8টা লিখবা। 8 কোণায় 8টা লিখছো, লেখার পরে ওই যে ওটা লিখছো ওটার নিচে হচ্ছে অর্থটা লিখবা। যেমন পুট অফ অর্থ কী, পুট অফ অর্থ কী, পুট আউট অর্থ কী, পুট ইন অর্থ কী, অ্যাবাউট অর্থ কী, অন অর্থ কী। তাহলে পুটের সাথে অন অর্থ দিলে কি হয় এটা এখানে লিখবা, অফ অর্থ দিলে কি হয় এখানে লিখবা। এভাবে তুমি একটা কার্ড বানাবা। কার্ড বানাই পুটের জন্য বানাইছো একটা, গিভের জন্য বানাবা একটা, তারপরে আরও অনেক অনেক ওয়ার্ড আছে সেগুলোর জন্য বানাবা একটা। তো এই যে যতগুলা গ্রুপ ভার্বস থাকে, খুব বেশি ওয়ার্ড কিন্তু থাকে না। আমি বানাইছিলাম মনে হয় আনুমানিক 25টার মতো ছিল। তো 25টার মতো এরকম ওয়ার্ডগুলাই থাকে, তুমি যে কোনো বইয়ে পাবা, কোচিংয়ের বইগুলোতে ইজিলি পাওয়া যায় এগুলো। তো এইরকম বক্স যেগুলো আছে এই বক্সগুলো থেকে তুমি কার্ড বানাবা। কার্ড বানায় মনে রাখতে হবে এই গ্রুপ ভার্বসটা। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এইটা আসলে মনে থাকেই না, একেবারে খুবই কঠিন জিনিস একটা। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মনে রাখার জন্য আমি নিজে মনে রাখতে পারি না। প্রথম কথা হচ্ছে এটা আমি নিজে আমার অ্যাডমিশন সিজনে ইংলিশ থেকে এটা ভুল করছিলাম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পারি নাই। স্টিল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে তুমি সিমিলার ওয়ার্ডগুলো দেখবা যে সিমিলার অর্থ দিচ্ছে। যেমন বেগ ফর যে কথা, আস্ক ফর একই কথা, অথবা অ্যাম্বিশন ফর যে কথা, অ্যাম্বিশনের মতো এরকম আরও কিছু ওয়ার্ড আছে যেগুলা দিয়ে একই অর্থ মিন করে। অ্যাম্বিশন ফর উচ্চাকাঙ্ক্ষা, এরকম আরও কিছু ওয়ার্ড থাকে যেগুলো দিয়ে সেম মিনিংটাই দেয়। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের কথা গেল, কিন্তু সব ক্ষেত্রে তো আর এটা মিলে না। তো এটা তোমার আসলে অনেক বেশি পড়তে হবে, আর এগুলো এক্সাম ছাড়া মনে থাকে না, অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে। রেগুলারলি এক্সাম দিতে পারলে এগুলো মনে থাকে, অনেক বেশি পড়া লাগবে। এমন রাখার আসলে আলটিমেটলি কোনো ট্রিক্স আমি ওইরকমভাবে কার্যকরিতা কিছু পাই নাই। আচ্ছা, তো আমরা যেহেতু একাডেমিক থেকে একদম ছোটোবেলা থেকে রুট লেভেল থেকে পড়ে আসি, এটা আমাদের জন্য ইজি হয়। স্টিল অনেক বেশি পড়া লাগবে, কারণ এখানে আমরা পরীক্ষার সময় যা যা পাবো এগুলা কিন্তু সব আমাদের যে আগে থেকে পড়া ছিল ওইরকম না, একটু কঠিন টাইপের কোয়েশনগুলোই অ্যাডমিশন টেস্টে আসে। আচ্ছা ঠিক আছে, তো এটার জন্য আমাদের বেশি বেশি এক্সাম দিতে হবে। আর ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, এটা অনেকটা
কমন সেন্স মানে ধরো অ্যাচিভমেন্ট, অ্যাচিভ, তারপর হচ্ছে অ্যাচিভিং, আর ধরো সামথিং একটা কিছু একটা ওয়ার্ড দিলাম অ্যাচিভের সাথে লাগে। অ্যাচিভমেন্ট যে একটা নাউন, এটা তো আসলে মনে রাখানোর কিছু নাই, তুমি দেখলেই বোঝা যায়। অর্জন, অর্জন এটা একটা নাউন হবে, লাস্টে মেন্ট আছে। অ্যাচিভ এটা ভার্ব। এরকমভাবে কোন ওয়ার্ড আসলে কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে এটা বোঝা যায়। আবার অ্যাচিভের নাউন কি, অ্যাচিভের অ্যাডজেক্টিভ কি, এভাবেও আসতে পারে। তো তোমার আগে আলটিমেটলি এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ যদি একবার পড়া থাকে তো কমন সেন্সে তুমি এমনিতেই মিলাতে পারবা। আর জেন্ডার তো এটা কয়েকটা আছে, খুব বেশি নাই, মুখস্থ করা যায়, এটা ইজি আছে। একবার পড়লেই হয়, দুইবার পড়লেই এটা এমনিতেই মনে থাকে সবার। আচ্ছা, তো আলটিমেটলি তোমার এখানে পড়তে হবে, বাট তার চেয়েও বেশি যে জিনিসটা সেটা হচ্ছে এই কন্টিনিউয়েশন মেনটেন করা। রেগুলারলি এটা তোমাকে পড়তে হবে। রেগুলারিটি যদি মেনটেন করতে না পারো তাহলে ইংলিশের প্রিপারেশনটা আসলে পারফেক্টফুলি কমপ্লিট হয় না। ওকে, এটা একটা কথা গেল। আমার কথা হলো ভাই, তুমি এই কন্টিনিউয়েশন কখন পাবা? যখন তুমি কোনো একটা এক্সাম দিবা, তাই তো? কারণ আমি আসলে আমার স্টুডেন্টদের জন্য যে কাজটা করছি সেটা হলো প্রতিদিন ডেইলি এক্সামের সাথে, প্রতিদিন ডেইলি এক্সামের সাথে 10 মার্ক, এটা হচ্ছে আলাদা, ফুললি আলাদা ইংলিশের জন্য 10 মার্ক এক্সাম হবে ডেইলি। এটা ধরো তোমার অ্যাডমিশন টাইম যদি 100 দিনের হয় তাহলে 100 দিনই 10 মার্কের এক্সাম হবে, এবং সাথে করে 5টা টেলিগ্রাম পুল হবে। এটা দিলে যেটা সুবিধা, স্টুডেন্টদের কন্টিনিউটি মেনটেন করতে পারবে, কারণ এক্সাম তো তারা আলটিমেটলি দিতে হচ্ছে, পুল তো তারা পার্টিসিপেট করতে হচ্ছে, তো এগুলো তারা না পড়ে দিতে পারতেছে না। সবাই যখন পুলের আনসার সবাই দেখতে পারতেছে, তারপর হচ্ছে মার্কের রেজাল্ট সবাই দেখতে পারতেছে, তখন তো আসলে নিজের কাছে খারাপ লাগে যে সবাই পারতেছে আমি পারি নাই। তো এটার জন্য হলেও তোমাকে পড়তে হবে, এবং খুবই কম সিলেবাস। ধরো আমি 22 তারিখ তাদের পরীক্ষা নিব, 5টা কোয়েশ্চেন, 5টা পেজ। এই 5টা পেজের মধ্যে 46টা এমসিকিউ আছে। এই 46টা এমসিকিউ থেকে 10 মার্ক এবং 5টা টেলিগ্রাম পুল। এর মাধ্যমে আমি কিন্তু সবগুলো মেমোরাইজিং টপিকের যা যা আছে এবং মেমোরাইজিং টপিকের বাইরে এখানে যা যা আছে এগুলো তো ধরো এত কম পড়াই লাভ নাই, এগুলো অনেকগুলো একসাথে পরীক্ষা দেওয়া যাবে, এগুলো অনেক 2-3টা একসাথে টপিক দেওয়া যাবে, 2-3টা একসাথে দেওয়া যাবে। সো এখানে হচ্ছে তোমার এই মুখস্থ টপিকগুলোতে অনেক বেশি ফোকাস দেওয়া হচ্ছে, যাতে তুমি ইংলিশ এখানে 15তে 15 কোনোভাবে মিস না করো। এটা হচ্ছে আমার মেইন টার্গেট। তো চাইলে নক করতে পারো। আচ্ছা, তো এদিকে আসো, আমরা যে গ্রামাটিক্যাল টপিকগুলো বলতেছিলাম, এই গ্রামাটিক্যাল টপিকগুলো পার্টস অফ স্পিচ, এদের মধ্যে নাউন আছে, প্রোনাউন আছে, ভার্ব আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে। এই অ্যাডজেক্টিভের মধ্যে সাব টপিক হচ্ছে আর্টিকেলস, ডিগ্রি অফ কম্পিটিশন, কনজাংশন, লিঙ্কাস অত বেশি লাগে না, ইন্টারজেকশন অত বেশি লাগে না, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে পার্টস অফ স্পিচ পুরোটার ওভারঅল সামারি। তো এটা খুব ভালো করে পারতে হবে। এদিকে আছে পজিশন অফ পার্টস অফ স্পিচ, সেম ওয়ার্ড আছে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। এগুলো বিভিন্ন মেমোরাইজিং টপিকের পাশাপাশি অনেকগুলা মানে ধরো ইংলিশে অনেক কিছু মুখস্থ করার আছে, এটা ট্রু। যেমন এখানে আমরা যে পড়তেছি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে একটা ওয়ার্ডের সেন্টেন্সে না বসাইয়ে কীভাবে বুঝতে হয় যে এটা কোন পার্টস অফ স্পিচ হবে, আর সেন্টেন্সে বসাইলে কোনটা হবে, এটা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ। তো অনেক কিছু মুখস্থ আছে জানি, নাম্বারের মধ্যেও কিছু রুল টুল মুখস্থ রাখা লাগে, কিন্তু আমি খুব অল্প ভাষায় একটা অল্প কথায় তোমাকে এই জিনিসগুলো শিখাই দিতে পারবো। সো এই ওয়ার্ড টু ওয়ার্ড মানে কোয়েশ্চেন টু কোয়েশ্চেন ধরে ধরে যাতে টপিক ভিত্তিক সলিউশন করা যায় এটার চেষ্টা থাকবে। তো চাইলে নক করতে পারো। প্রেজেন্ট, সাবজাংটিভ, ড্যাংলি মডিফায়ার, এগুলো ধরো একটা রুল দিয়ে পুরা এখানে 3 পৃষ্ঠা, 13 পৃষ্ঠা, এক রুল দিয়ে 13 পৃষ্ঠা সলভ করা যাবে, এক রুল দিয়ে এখানে 4 পৃষ্ঠা সলভ করা যাবে। এখানে তোমাদের কী বলা যায়, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এখানে 4 লাইন দিয়ে 4 পৃষ্ঠা সলভ করা যাবে। তো এইভাবে আর কি খুব ভালো করে গোছায় দেওয়ার যে প্ল্যানিং এটা আছে আমার স্টুডেন্টদের জন্য। তো যে কেউ চাইলে জয়েন করতে পারো। সবার জন্য শুভকামনা, আর ইংলিশের প্রতি অবশ্যই গুরুত্ব দিবা। আসসালামু আলাইকুম।